বাজারে একটা প্রচলিত কথা আছে যে রাউন্ড ফিগার সবসময় ভালো একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ পণ্যের প্রাইস যদি হয় 105 তাহলে 100 হচ্ছে একটা ভালো সাপোর্ট, 10% 90 হচ্ছে একটা ভালো সাপোর্ট, 110 হচ্ছে একটা ভালো রেজিস্ট্যান্স। সো আমরা রিটেল ট্রেডাররা এভাবে ভাবি যে রাউন্ড ফিগারগুলো একটা ভালো সাপোর্ট, এখানে প্রাইসটা আসলেই আমরা ট্রেড নেব। অনেক রিটেল ট্রেডার আমরা এটা করি, তখন আমরা অনেক সময় ট্র্যাপে পড়ে যাই। সো এগুলোকে একটা প্রাইস পয়েন্ট মনে না করে এগুলোকে জোন হিসাবে আমাদের চিন্তা করতে হবে যে 100 যদি আমি সাপোর্ট হিসাবে ভাবিও, আমার সাপোর্ট জোনটা শুরু হবে 101 থেকে 99, এইটা হবে আমার একটা সাপোর্ট জোন। কখনো আমি এটাকে 100 আমার একটা সাপোর্ট লাইন, সেটা আমি কখনোই ভাববো না। এখন আসেন হোয়ালরা কীভাবে হোয়ালরা কেন ট্র্যাপ করে এই লাইনগুলোতে। দেখেন, একজন ওয়াল সে কখনো 1000 টাকার স্টক বা 10,000 টাকার স্টক বা 20,000 টাকার স্টক সে ক্রয় বিক্রয় করে না। সে ক্রয় বিক্রয় করে $1 মিলিয়ন স্টক বা $5 মিলিয়ন স্টক। সে সারাদিনে এই পরিমাণ, ইভেন $100 মিলিয়ন স্টকও তারা ক্রয় বিক্রয় করে। তো তাদের এই $100 মিলিয়ন ক্রয় বিক্রয়ের জন্য তাদের সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বিকজ তারা জানে যে রিটেল ট্রেডারদের মধ্যে একটা কনসেপ্ট আছে যেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে গেলে মার্কেট রিবাউন্ড করার পসিবিলিটিটা হাই। সো যেই প্রাইস 100-এর কাছে আসবে তখন অনেক রিটেল ট্রেডার এখানে জড়ো হবে। তারা এখানে লিমিট অর্ডার দেবে বাই করার জন্য, আবার যারা ফিউচারে স্টক ক্রয় বিক্রয় করে তারা এখানে তাদের স্টপ লসগুলো দেবে, যার ফলে কোনো একটা ওয়াল যদি তার যদি কোনো সেল অর্ডার থাকে, অর্থাৎ সে যদি ফিউচার স্টক শর্ট করে থাকে 110-এ, সে এই অর্ডারগুলো 100-তে সেল দেওয়াটা তার জন্য খুবই একটা ভালো জায়গা, কারণ এই জায়গায় সে প্রচুর অর্ডার ফিল করতে পারবে। এই জায়গায় সে লিকুইডিটি ট্র্যাপ বসাতে পারবে রিটেলারদের জন্য। আর রিটেলাররা অনেকেই তারা ভাববে একটা ভালো সাপোর্ট, এখান থেকে প্রাইস রিবাউন্ড করবে, আমি এখানে একটা চান্স নেব। ট্রেডিং কোনো চান্স নয়, ট্রেডিং হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। সো তারা তখন তাদের শর্ট অর্ডারগুলো আপনাকে লিকুইড করে দিবে, বা আপনার বাই অর্ডার লং অর্ডার ফিল করে তারা তাদের পজিশনগুলো প্রফিটে ক্লোজ করে তারা চলে যাবে। এরপরে আমরা রিটেলাররা আরও একটা কাজ করি, সেটা হচ্ছে যখন ফলিং নাইফ হয়, অর্থাৎ প্রাইস যখন খুবই দ্রুত পড়তেছে, অর্থাৎ প্রতি ঘন্টায় 0.5% করে ফল করতেছে প্রাইস, সাপোজ 0.5% পার আওয়ার, তখন আমরা প্রাইস যদি কোনো একটা সাপোর্টে আসে, যদি প্রাইস পয়েন্ট 100 হয়, আমরা এখান থেকে অর্ডার ফিল করে ফেলি। আমরা রিটেলার এই কাজটা করি। দেখেন, খুব দ্রুত প্রাইস পড়তেছে, আমরা এই ফলিং নাইফটাকে, এটাকে বলে ফলিং নাইফ। আপনি যদি ফলিং নাইফ সম্পর্কে না জানেন, আপনি গুগলে সার্চ দিন, এটা খুবই একটা জনপ্রিয় টার্ম। আমরা এই ফলিং নাইফটাকে ক্যাচ করে আমরা ট্র্যাপে পড়ে যাই। আমরা রিটেলাররা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আরও একটা কাজ করি, সেটা হচ্ছে থার্ড টাচ অলওয়েজ ট্র্যাপ হয়, অর্থাৎ প্রাইস এটা যদি আমার একটা সাপোর্ট হয়, 100 একটা খুবই ভালো একটা সাপোর্ট, প্রাইস বারবার এখানে আসতেছে, বারবার এখান থেকে রিবাউন্ড করে চলে যাচ্ছে, টাচ 1, টাচ 2, টাচ 3।
সো আমরা রিটেলাররা অনেক সময় মনে করি যে প্রতিবার যখন সাপোর্ট থেকে রিজেক্ট হচ্ছে, প্রতিবার যখন সাপোর্ট থেকে রিজেক্ট হচ্ছে, সাপোর্টটা স্ট্রং হচ্ছে। এটা রিয়েল সিনারিতে এটা নাও হতে পারে, সাপোর্টটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো যতবার সাপোর্টটাকে নক করা হচ্ছে ততবারই সাপোর্টটা দুর্বল হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি একটা বল আপনার ফ্লোরে বারবার ফ্লোরটাকে আঘাত করতে থাকেন, সেই ফ্লোরটা আস্তে আস্তে দুর্বল হবে এবং সেটা একসময় ভেঙে নিচে পড়ে যাবে। কারণ একটাই, যারা এখানে বারবার বাই করতেছে তাদের বাইং পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ প্রথমবার যখন টাচ করেছে তখন বায়ার ছিল 1000, সেকেন্ড টাচে এদের মধ্যে কাউকেই পাবেন না আপনি, কারণ এরা অলরেডি স্টক ফুলফিল করে ফেলেছে। তো সেকেন্ড টাচে দেখা যাবে বায়ার পাওয়া যাবে 500, থার্ড টাচে বায়ার পাওয়া যাবে 200। তাহলে দেখুন, যতবার সাপোর্টটাকে পিং করা হচ্ছে, সাপোর্টটাকে নক করা হচ্ছে, ততবারই সাপোর্টটা দুর্বল হয়ে যাচ্ছে। বাট আমরা রিটেলার অনেক সময় মনে করি এই সাপোর্টটা স্ট্রং হচ্ছে। হ্যাঁ, সাপোর্ট স্ট্রং হতে পারে। আপনার ভলিউম যদি আপনাকে কনফার্ম করে যে যতবারই সাপোর্টে প্রাইস আসছে, বাইয়ের ভলিউমটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রথমবার ছিল 1000, পরের বার হয়েছে 5000, এর পরের বার হয়েছে 20000, তখন আপনি কনফার্ম থাকতে পারেন যে আমার সাপোর্টের প্রাইস যতবার আসতেছে সাপোর্টটা স্ট্রং হচ্ছে। বাট ব্লাইন্ডলি কখনোই আপনার সাপোর্টে বারবার আসলে পারে আপনি বুঝে নেন, ব্লাইন্ডলি এটাকে ফলো করবেন না যে আমার সাপোর্টটা স্ট্রং হচ্ছে। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সাপোর্টে ট্রেডটা আরেকটা কারণে সাপোর্টটা আমাদের রিস্কি হয়ে যায় সাপোর্ট জন্য ট্রেড করার জন্য, সেটা হচ্ছে যারা রিস্কি ট্রেডার তাদের জন্য। কারণ দেখেন, আমাদের ফিউচার মার্কেটে আমরা জানি আমাদের অনেক লেভারেজ ট্রেডার আছে। তারা করে কি, তারা 100 টাকা ইনভেস্ট করে এটাকে 100x-এ 10,000 টাকায় রূপান্তরিত করে। যখন তারা এই কাজটা করে তখন তাদের লিকুইডিটি এসে যায় -1%-এ। তারা তাদের 10,000 টাকার স্টক, তারা তাদের 10,000 টাকার স্টক 100 টাকাকে 10,000 টাকায় কনভার্ট করে তারা একটা ট্রেড নিয়েছে এবং তাদের লিকুইডিটি পয়েন্ট হচ্ছে 99। সো যারা ফিউচার স্টক করেন তারা অবশ্যই এটাকে জানেন যে তার লিকুইডেশন প্রাইসটা কি। তাদের লিকুইডেশন প্রাইস মানে হচ্ছে, যারা জানেন না তাদের জন্য, প্রাইস যদি এখানে আসে তার পজিশন অটোমেটিক্যালি ইনভ্যালিড হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সে তার সম্পূর্ণ 100 টাকাই হারায় ফেলবে। ওকে, সো যে সকল ওয়াল ফিউচারে স্টক বাই সেল করেন, এই ধরনের রিটেলার, এই ধরনের পোনা ছোট পুঁটি মাছ হচ্ছে তাদের খাবার। সো এই জন্য ওয়ালরা করে কি, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্টে এসে বারবার তারা হচ্ছে এরকম একটা সাইড ওয়ে মুভ দেখায় তারা, যে এই আমার এই রেজিস্ট্যান্ট ভেঙে উঠে গেল, এই এবার হয়নি, এবার গেল। সো যখন এগুলো দেখায় তখন আমাদের এই রিস্কি ট্রেডারগুলো খুব দ্রুত তারা এখানে বাই সেল করে। 101-এ নেয় কেউ বাই, কেউ 101-এ বাই নেয়, কেউ 100-তে নেয়। হাই লেভারেজ 100x, কেউ 50x-এ বাই নেয়। তারা তাদের পজিশনের লিকুইডেশনগুলো খুব নেয়ার রাখে প্রাইসে, যার ফলে ওয়ালরা বা ইনস্টিটিউশনরা তাদেরকে হার্ন করার জন্য প্রাইসকে একটা সময় খুব দ্রুত নিচে ড্রপ করে তাদেরকে পজিশন লিকুইড করে তাদের পজিশনগুলো নিয়ে যায়। সো দেখেন, যখন তাদের পজিশনগুলো লিকুইড হয়ে যায়, এটা আরও মার্কেটে একটা প্যানিক তৈরি করে, যেটা প্রাইসের এগেনস্টে চলে যায়। অর্থাৎ আমি আপনাদেরকে আগেই বলেছি যে একটা বাই যদি, বা আবারও বলছি এখন, একটা বাই যদি লিকুইড হয়, অর্থাৎ একটা বাই লিকুইডেশনের সময়, একটা লং পজিশন লিকুইডেশনের সময় একটা সেল কল হয়ে যায়। অর্থাৎ এখানে যদি কারো লং লিকুইড হয়, সেটা সেল কল হয়ে লিকুইড হবে, যা প্রাইস কারো নিচের দিকে নামবে। সো দেখেন, এই 99 যদি কারো 1000 স্টক, 5000 স্টক এবং 20,000 স্টকের লিকুইডেশন হয়, তাহলে একসাথে 26,000 স্টকের সেল কল হবে, যেটা প্রাইসকে আরও নিচের দিকে নামিয়ে ফেলবে। সো এই 26,000 স্টকের সেল কল হবে। ওকে,
সো দেখেন এই সাপোর্ট এরিয়াতে আপনি যদি ফিউচার স্টকে যা দেখেন যে এই সাপোর্ট এরিয়াতে প্রচুর পরিমাণে লং অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, ওকে, অর্থাৎ এগুলো ডাটা আপনি পাবেন এক্সচেঞ্জে। লং অ্যাকাউন্ট ওপেন হচ্ছে দেখলেই বুঝবেন, অর্ডার বুকে দেখলেই বুঝবেন যে লং অ্যাকাউন্ট ফিউচার অর্ডার বুকে লং অ্যাকাউন্ট পজিশন ওপেন হচ্ছে, ওকে, এবং হাই লেভারেজ পজিশন ওপেন হচ্ছে। তখন আপনি সাবধান হয়ে যেতে হবে যে আসলে এইখানে ওয়ার্ল্ডের একটা মাইন্ড গেম শুরু হয়ে গেছে। এখানে তারা হচ্ছে এই সাপোর্টটাতে রিটেলারদেরকে আকর্ষণ করে তাদের পজিশনগুলো নিয়ে যাবে। সো আমরা যদি এই ডাটা পয়েন্টগুলোকে দেখে সাপোর্ট এরিয়াটাকে থেকে দূরে থাকতে পারি, অর্থাৎ এই সাপোর্ট আমার জন্য ভালো নয়, এই সাপোর্ট এরিয়াটা আমার জন্য ভালো নয়, হ্যাঁ আমি ট্রেড নেবো, ডেফিনেটলি আমি ট্রেড নেবো। আমি কখন ট্রেড নেব? যখন প্রাইস সাপোর্ট উপরে চলে যে আবার রিটেস্ট করছে, তখন আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে রিটেস্টের সময়টা আমি ট্রেড নেব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে এন্টার করেছে প্রাইস, তখন আমি ট্রেড নেব না। সো কারণ সেটা রিস্কি জোন, কারণ ওখানে আমাদের জেনেছে আগুন নিয়ে খেলা যাবে না, আগুন নিয়ে খেললে হাত পড়ে যাবে, কারণ ওটা ডেঞ্জার জোন। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে ডেঞ্জার জোন, এখানে খেলা করা যাবে না, ওকে, এখানে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ডাটাগুলোকে দেখতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে যখন রিটেস্ট করবে তখন আমরা সেই এরিয়াটাতে যাব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আরও একটা কাজ হয়, সেটা হচ্ছে ব্রেকআউট ট্র্যাপ। এটা আপনাদেরকে জানতে হবে যে আপনার হচ্ছে সেটা আমি এর আগেই একটু বলেছি যে ব্রেকআউট ট্র্যাপ, যে সাপোর্ট থেকে যখন এটা রিবাউন্ড করে তখন দেখা যায় যে প্রাইসটা আবার রিবাউন্ড করে অনেক দূর যাবে, ওকে, তারপর রিবাউন্ড করে অনেক দূর যাবে, এটা দেখিয়ে আবার হচ্ছে প্রাইসটা আবার রেজিস্ট্যান্স সাপোর্ট ভেঙে নিচে পড়ে যায়। সো এই যে এই প্রাইসটা এতটুকু উপরে গেছে, অর্থাৎ এটা যদি ধরি আমরা 0.5% উপরে উঠেছিল, তো তারপরে সে হচ্ছে সরাসরি রেজিস্ট্যান্স সাপোর্ট ভেঙে নিচে পড়ে গেছে, এইটাকে বলা হচ্ছে ব্রেকআউট জোন, অর্থাৎ এটা হচ্ছে ব্রেকআউট জোন। এই ব্রেকআউট জোনটা ওয়াল বা ইনস্টিটিউশন তৈরি করে রিটেলারদেরকে ভিজুয়ালি দেখায় যে প্রাইস চলে যাচ্ছে, রেলগাড়ি চলে যাচ্ছে, তোমাকে রেলগাড়ি কিন্তু স্টেশন ছাড়ছে, ওকে, বাস কিন্তু চলে যাচ্ছে স্টপেজে, তাড়াতাড়ি তুমি টিকিট কেটে তাড়াতাড়ি তুমি রাইড হও, ওকে। তো দেখেন তখন আমরা রিটেলাররা করি কি, খুব দ্রুত এখান থেকে বাই করা শুরু করি, এখানে বাই দিই আমরা, ওকে, এখানে বাই দেই, এখানে বাই দেই। সো আমরা এখান থেকে খুব বাই করি, খুব রিটেলার বাই করি। আপনি লং শর্ট রেশিওতে আপনি যখন যাবেন দেখবেন যে এইসব জায়গাগুলোতে বাই হয় প্রচুর, লং শর্ট রেশিও আপনার হচ্ছে গ্লোবাল লং শর্ট রেশিওগুলো হাই হয়ে যায়। তো যাই হোক, কারণ হচ্ছে রিটেলার বাই করতেছে প্রচুর পরিমাণে। তো যেই আমাদের বাইটা কমপ্লিট হয়ে যায়, আমরা রিটেলার আমাদেরকে ট্র্যাপে ফালানো হয়ে গেছে, এরপরে প্রাইসটা সুন্দর করে রিবাউন্ড করে উপরে চলে যায়। সো আপনি এটা বুঝবেন কীভাবে, আপনি কি ব্রেকআউট ট্র্যাপে পড়ছেন কিনা। আপনাকে ব্রেকআউট ট্র্যাপে থেকে বুঝতে হলে আপনাকে ভলিউমের হেল্প নিতে হবে, ওকে। ভলিউমের হেল্পটা কীভাবে নেবেন, আপনি দেখবেন যখন ব্রেকআউট হচ্ছে ব্রেকআউট ভলিউমটা কীরকম, ওকে, যখন ব্রেকআউট হচ্ছে এদিক দিয়ে ভলিউমটা কম থাকলে পারেও ব্রেকআউটের সময় একটা খুবই সিগনিফিক্যান্ট ভলিউম শুরু হবে, ওকে। ব্রেকআউটের সময়গুলোতে ভলিউম থাকবে খুবই ভালো, ওকে। সো ব্রেকআউটের সময় যদি খুবই ভালো ভলিউম থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা ভালো ব্রেকআউট হওয়ার সব পসিবিলিটি হাই, কারণ রিটেলাররা কখনো এত বড় ভলিউম তারা মার্কেটে একটা অল্প সময়ের মধ্যে বড় ভলিউম তারা এক্সিকিউট করে না। যদি কেউ এক্সিকিউট করে তাহলে কোনো ওয়াল বা ইনস্টিটিউশন ইন্টেনশনালি তারা এই সাপোর্ট থেকে আবার রিবাউন্ড করে তারা উপর দিকে প্রাইসকে নিয়ে যাওয়ার জন্য এই পরিমাণ ভলিউম তারা এখানে এক্সিকিউট করেছে, কারণ হচ্ছে তাদের অ্যাকুমুলেশন শেষ, তারা এখান থেকে ছোট ছোট পারচেস করে এই জায়গাগুলোতে পারচেস করে তারা তাদের লেজার বুক ফিল করে ফেলেছে, তারা তাদের বাকেট ফিল করে ফেলেছে। এখন তাদেরকে একটা ভলিউম দিয়ে প্রাইসকে নিয়ে যাবে, আর যে ভলিউমটা এখানে আসবে তো এই ভলিউমগুলো দেখা দেবে, এরপরে আপনি হচ্ছে কী করবেন, আপনার ট্রেডটা আপনি বসাবেন। এই ভলিউম ছাড়া যদি আপনি ট্রেডটা বসান তাহলে দেখা যাবে আপনি ট্র্যাপে পড়ে যেতে পারেন। এছাড়াও আপনি যদি ফিউচার স্টক ট্রেডার হয়ে থাকেন, ফান্ডিং রেট হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে খুবই ভাইটাল একটা ডেটা পয়েন্ট।
আপনি ফিউচার স্টক ট্রেডার হলে পরে আপনার ফান্ডিং রেটটা সবসময় খেয়াল করবেন যে আপনার যদি সাপোর্টে আসার পরে ফান্ডিং রেটটা আপনার পজিটিভে থাকে তাহলে বুঝতে হবে যে যারা লং অ্যাকাউন্ট হোল্ডার আছে তারা হচ্ছে খুবই প্রেশারে আছে। ওকে, আমরা জানি যে ফান্ডিং রেট পজিটিভ মানে লংস আর পেইং শর্টস, উইচ মিনস দ্যাট লং হচ্ছে প্রতি 8 ঘন্টা পর পর শর্টসদেরকে একটা রেট ফি দিচ্ছে, যেমন 0.01% বা 0.001%। রেট ফিটা ডিপেন্ড করে মার্কেটের উপরে। সো আবার যদি ফান্ডিং রেট নেগেটিভ হয় তাহলে আমরা জানি যে শর্টস আর পেইং লংস, অর্থাৎ মার্কেটে যাদের শর্ট অ্যাকাউন্ট আছে তারা লংদেরকে পে করছে। সো প্রাইস যখন সাপোর্ট এরিয়া আসবে, আপনি যদি দেখেন যে ফান্ডিং রেট নেগেটিভ, ডেফিনেটলি এই সাপোর্টটার খুবই ভালো স্ট্রেংথ আছে, সেই সাপোর্টটা কাজ করবে। ওকে, কিন্তু আপনার ফান্ডিং রেটটা যদি পজিটিভ হয় সাপোর্টে আসার পরে, অর্থাৎ প্রাইস 100-এ আছে, 101 থেকে 99 এর মধ্যে ঘোরাঘুরি করছে এবং ফান্ডিং রেট পজিটিভ, তাহলে আপনি বুঝতে হবে যে যারা লং সাইডে আছে তারা প্রেশার আছে, যে কোনো সময় তারা তাদের হচ্ছে যে তারা যে সাপোর্টটা দিয়ে ধরে রেখেছে প্রাইসটাকে, যে কোনো সময় তারা কলাপস করতে পারে। ওকে, আবার সিমিলারলি যখন একটা প্রাইস যখন রেজিস্ট্যান্সে থাকবে, তো ওই সময় যদি আপনি দেখেন ফান্ডিং রেট নেগেটিভ আছে ফিউচার স্টকে ফান্ডিং রেট নেগেটিভ আছে, তখন ডেফিনেটলি আপনি বুঝতে হবে যে কোনো সময় এই রেজিস্ট্যান্সটা ভেঙে যেতে পারে। এর সাথে যদি ভলিউম যোগ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এর পাশাপাশি আপনি দেখবেন যে যখন সাপোর্ট এরিয়াতে যখন কনসোলিডেট করছে তো কী পরিমাণ লিকুইডেশন হয়েছে, সো এগুলো ফিউচার ডাটা পাওয়া যায়। আপনি যে স্টকে ট্রেড করেন সেগুলো আপনি অনলাইনে সার্চ দিলে পারে কোন প্রাইস পয়েন্টে কবে কোথায় কখন কী পরিমাণ লিকুইড হয়েছে, অ্যাকাউন্ট লিকুইড হয়েছে, ওকে, সেগুলো আপনি পাবেন। তো সেই ডাটাগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে অ্যাকুমুলেশন হয়েছে না ডিস্ট্রিবিউশন হয়েছে, নাকি সাপোর্টটা ভেঙে নিচে পড়ে যাবে, নাকি সাপোর্টটা রিবাউন্ড করবে, সিমিলার ফর রেজিস্ট্যান্স। সো এখানে আজকের মতো শেষ। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের আমরা না বুঝে শুনে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করব না। কোনো রিটেইলারই সাপোর্টে প্রাইস আসলে পারে সে যদি ট্রেড করে, অ্যাকচুয়ালি সে না বুঝে শুনে অন্যান্য ডাটা পয়েন্ট না দেখে সে যদি ট্রেড করে তাহলে বুঝতে হবে সে হচ্ছে অ্যাকচুয়ালি 50-50 চান্স নিচ্ছে। আর হচ্ছে আপনি যদি অন্যান্য ডাটা পয়েন্টগুলোতে আপনি দুর্বলতা থাকে, আপনি সেগুলো যদি ভালো না হয় আপনি, তাহলে ডেফিনেটলি সাপোর্টকে যখন রিটেস্ট করবে, অর্থাৎ এখানে চলে গেল, তারপর এখানে ফল না করে এখান থেকে আবার সে উপরে গেল। ওকে, হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার এইখান থেকে আপনি ট্রেড নেবেন। ওকে, এটা হবে আপনার ট্রেড পজিশন। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে আপনাদেরকে দেখা দেই। অর্থাৎ দেখুন আপনার প্রাইস এখানে সাপোর্টে সে বারবার পিং করছে। পিং করার পরে এটাকে আমরা যদি এভাবে ধরি, ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে বা সেটা, সে একসময় এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানাইছে। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। না, এটা না, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। সো সাপোর্টটা ভেঙে যখন রেজিস্ট্যান্সটা ভেঙে যখন প্রাইসটা উপরে গেছে এবং এরপর আবার হচ্ছে রিটেস্ট করতেছে, এই জায়গাটাতে আমরা এন্ট্রি নেব। ওকে, তাহলে আমরা আর ট্র্যাপে পড়বো না, কারণ অলরেডি এইখানে যারা ওয়াল বা ইনস্টিটিউশন যারা আছে তারা তাদের অ্যাকুমুলেশন শেষ করে ফেলেছে, তারা ডিসাইড করে ফেলেছে যে প্রাইসকে আমরা উপর দিকে নিয়ে যাব। ওকে, সো অর্থাৎ আমাদের এই রেজিস্ট্যান্সটা কনভার্ট হয়ে গেছে সাপোর্টে। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা আমাদের যখন সাপোর্টে কনভার্ট হয়ে যাবে, আমরা সেই জায়গাটাতে আমরা এন্ট্রি করব। তাহলে আমাদের এইখানে যে ডিফারেন্স 1% বা 2%
1 to 2% ডিফারেন্স, এই প্রফিট আমাদের দরকার নেই। এই প্রফিটটা নিতে গেলেই আমরা ট্র্যাপে পড়ার সম্ভাবনা বেশি। সো এখানে শেষ। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আমরা আসলে আরও অনেক বড় টিউটোরিয়াল করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। বাট যারা ট্রেড করছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সবসময়ই দেখেন, তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সামনের ভিডিওতে দেখা হবে।